এবং গণতান্ত্রিক চর্চা মানে বারবার বলা হয়, কয়েকটা ওয়ার্ড খুব স্পেসিফিক্যালি ইদানিংকালে মানে জটিল ইকুয়েশন তৈরি করে ফেলেছে। তার মধ্যে ১ নাম্বার আছে গণভোট এর রায় বাস্তবায়ন, এটা হচ্ছে সবচেয়ে বড় এখন টপ অফ দ্য টপিকস। এবং তার সাথে সাথে আছে একদল গণতন্ত্র গণতন্ত্র চিৎকার করতেছেন, এবং তারা শেখ হাসিনা যে জিনিসটাকে সর্বোচ্চ পরিমাণের বিক্রি করেছিলেন, যেটা বিক্রি করতে করতে যেটাকে সবচেয়ে হীনমন্য মানে হীন মূল্যবোধে তৈরি করেছিলেন, সেটা হচ্ছে ৭১-এর মুক্তিযুদ্ধ। সেই মুক্তিযুদ্ধকে সিমিলার ওয়েতে বিএনপিও সেম জিনিসের সেম কাজটাই করতেছে আমরা দেখতে পাচ্ছি, এবং সিমিলার ওয়েতে তারা টানতে চাচ্ছেন যে এইটার মাধ্যমেই জামাত ইসলামী হচ্ছে মূলত এসে যাবে, এবং এই জামাত ইসলামীকে ঠেকানোর জন্যই সারা বাংলাদেশ যেন তাদের পক্ষে রায় দেয়। এখানে আমি একটা ক্রিটিসিজম করতে চাই, ক্রিটিসিজমটা আমি একদম পরিষ্কারভাবে একটু ব্যাখ্যা সহকারে যাবো, সেটা আমাদেরকে একটু পিছনের ব্যাখ্যায় যেতে হবে। এই গণতন্ত্র এই শব্দটা যদি আমরা এর মানে মূল জায়গায় যেতে চাই, মানে গণতন্ত্রটা আসলো কোথা থেকে? গণতন্ত্রটা আসলে এটা ইতিহাস যদি আমরা ঘাঁটি, তাহলে এই গণতন্ত্রটা একটা পৃথিবীতে কি সবসময় শুরু থেকে ছিল? ডেফিনেটলি না। এই গণতন্ত্রটা প্রথমে আসছে হচ্ছে গ্রিস থেকে, অ্যাথেন্সের গ্রিস থেকে। একটা সময় গণতন্ত্রটা কেন আসছে? কারণ তখনকার আমলের এটা প্রয়োজন হয়ে দাঁড়াইছিল এই কারণবশত যে তখন যে শাসন ব্যবস্থাটা ছিল সেটা হচ্ছে রাজা, রাজাদের শাসন ব্যবস্থার থেকে মানুষ অতিষ্ঠ হয়ে যে তখন তারা বাধ্য করেছিল যে চার্চের যে সিস্টেমটা ছিল সেই চার্চের সিস্টেম থেকে তারা বললো যে ঠিক আছে, রাষ্ট্রীয় কিছু কিছু ব্যবস্থা শাসন আমলে চার্চের এই ব্যবস্থার মাধ্যমে থাকবে, আর কিছু কিছু থাকবে হচ্ছে এই মানে রাজার ব্যবস্থার মধ্যে। এই দুটা দ্বৈত সিস্টেম তৈরি হলো। এই দ্বৈত সিস্টেমের হিস্ট্রিক্যাল ধারাবাহিকতায় এই গণতন্ত্র আস্তে 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 গণতন্ত্র তৈরি হলো। তা আমাদের দেশে যদি আমরা এখন গণতন্ত্রের দিকে তাকায় দেখি, আমাদের গণতন্ত্র মানে বুঝাইতে হচ্ছে দুইটা পরিবারের পরিবারতন্ত্র। একদম পরিষ্কারভাবে আমি একদম চোখে আঙ্গুল দিয়ে দেখাইতে পারি, সজীব ওয়াজেদ জয়, যার কোনো ধরনের কোনো যোগ্যতা ছাড়া তাকে আইসিটি অ্যাডভাইজার দেওয়া হলো, তাকে ১.৫ কোটি টাকা বেতন দেওয়া হলো, এই দেশের রাজনীতিতে তাকে বিশাল করে পোর্টফোলিও বানানো হলো। সেই পোর্টফোলিও দেখায় তাকে দেখানো হচ্ছে যে সে হচ্ছে এই দেশের মানুষের নেতা হতে পারবে, দেশের সে ইয়াং জেনারেশনকে আইটি বিট বানায় ফেলাবে, ডিজিটাল বাংলাদেশের রূপরেখা দিবে। হোয়াট দ্য বলস দে হ্যাভ রিটেন, কিচ্ছু করে নাই, বরঞ্চ ডিজিটালের নামে বাংলাদেশকে একটা মানে মধ্যযুগীয় মানে ফাজলামো একটা জিনিস তৈরি করে দিয়ে গেছেন। কিরকম ফাজলামো দিয়েছে? মানে যেখানে শিক্ষা ব্যবস্থায় আইটি অ্যানাবল একটা মানে ক্লাসরুম দরকার, এটার নাম দিয়ে তারা গবেষণা করতে করতে ১৬ বছর কাটায় দিয়েছেন। কি আইটি করেছেন? বরঞ্চ বই খাতার মধ্যে এমন মানে ভুল ভ্রান্তি নিয়ে আসছেন, এমন ইতিহাসকে স্ক্র্যাপ করেছেন, এমন কিছু নিয়ে আসছেন, ইভেন মানে ধর্মকে ইন্ডিয়ান ধর্ম মানে হিন্দু ধর্মকেও জাস্টিফাই করে ওই শব্দগুলোকে নিয়ে আসছেন। আবার আইটির নাম দিয়ে লোকজনকে শুধু টেলিকমিউনিকেশনের ডিভাইস দেওয়া হয়েছে, কিন্তু সেগুলো কোনো শিক্ষা দেওয়া হয় নাই। আমরা কি বলতে পারবো যে আমাদের ইউনিভার্সিটিতে কয়টাগুলো র্যাঙ্কিং ইউনিভার্সিটি তৈরি করতে পারছেন, কয়টা আইসিটির ইউনিভার্সিটি তৈরি হয়েছে, কতগুলো গ্রাজুয়েট বের হয়েছে, তারা পৃথিবীর কোন কোন অর্গানাইজেশনে? এটা এখন পরিবারের জন্য দোষ কিভাবে দিবেন? এই যে ডক্টর ইউনূস সরকার তো পরিবারতান্ত্রিক ছিল না, তো সে তো স্বজনপ্রীতি করে তা ওনার আসল লোকজনকে বা এই যে ডানে বায়ে পরিবার, তারপরে হচ্ছে যে পরিবার পরিজন, বন্ধু বান্ধব, এদেরকে নিয়োগ দেখলাম সেখানে। তো আপনি পরিবারের দোষ কিভাবে দিবেন যে পরিবার হলেই এটা হবে, পরিবার না হলে এটা হবে? আমি ডেফিনেটলি আপনাকে এই সমালোচনার আমি বলবো না যে মিথ্যা, ডেফিনেটলি এই সমালোচনার যথেষ্ট আছে। আমি ওনাকে আসলে অযোগ্য দেখতেছি। একজন মানে পড়ালেখার ব্যক্তি যে সবসময় যোগ্য হবে নেতা এবং যোগ্য মানে বিচারক ব্যবস্থা মানে উনি দেশ চালানোর ক্ষেত্রে যোগ্য হবেন, এটার কোনো মিনিং আমি দেখি না। উনি অযোগ্য সেটার তো সবচেয়ে বড় প্রমাণ আমি এখন দেখতেছি, যেটা যেটা আমি বারবার দাবি তুলে আসছিলাম, গণভোট আগে করা দরকার। গণভোটটাকে যদি আগে করা হতো তাহলে আজকের এই বিতর্ক তো তৈরি হতে পারতো না। এই গণভোটকে উনি আগে না করে উনি তারেক রহমানের সাথে যোগ সাজস করে উনি একই দিনে গণভোট আর একই দিনে উনি ভোট করলেন, এবং সেটার মাধ্যমে এখন এক দল বলতেছে যে আমরা গণভোটের অনুযায়ী শাসন ব্যবস্থা চাই, আর এক দল বলতেছে যে আমরা জুলাই সনদ মানবো কিন্তু গণভোটের রায়কে মানবো না। এই যে দ্বৈত সমস্যার সৃষ্টিকারী, এটা তো উনি, এটা ডেফিনেটলি উনি সমালোচনার থেকে বেরোয় যাওয়ার কোনো নয়। এখন উনি পরিবারতন্ত্র নিয়ে কথা বলতেছিলাম, পরিবারতন্ত্র হচ্ছে, আমি একটা ছোট্ট নমুনাগুলো দেখাই।
জাইমা রহমানকে এখন প্রত্যেকটা মিডিয়াতে ফোকাস করা হয়, প্রত্যেকটা মানুষ পারলে তার একটা জায়গায় দেখলাম তার পায়ে ছুঁয়ে সালাম করতে যাচ্ছে। এই যে চামচাগিরি, না, এই এটা পরিবারকে দুষছেন কেন? পরিবার না হলেও তো মানে আমি যেটা বলার চেষ্টা করেছি সেই জায়গায় পরিবারতন্ত্র আমি আসতেছিলাম, মানে আমি উদাহরণটা যখন টানবো তখন ডেফিনেটলি আমি আমরা কি ডক্টর ইউনূসের সময় ডক্টর ইউনূসের পরিবারকে দেখিনি? ডক্টর ইউনূসের পরিবারকে কি আমরা এভাবে দেখিনি? আমি ডক্টর ইউনূসের পরিবারকে দেখেছি কি দেখি না, আমি সেই সমালোচনাটা করব তাহলে কতদিনের? স্বাস্থ্য মন্ত্রণালয়ের মেয়াদ কত ছিল? 1.5 বছর। বছর। না, ডেফিনেটলি ওনার মেয়াদ ছিল 1.5 বছর। উনি 1.5 বছরের পরে কাকে রেখে গেছেন? উনি খলিলুর রহমান ছাড়া। 1.5 বছর উনি তো বলেছিলেন যে 5 বছর, 10 বছর, 15 বছর, 50 বছরও থাকতে চেয়েছিলেন। এই যে থাকতে চেয়েছিলেন, এই থাকতে চান, আপনি আমাকে একটা নমুনা তো দিবেন যে হ্যাঁ ইনি থাকতে চেয়েছেন এবং থাকতেছেন, বা এরকম কোন নমুনা কি আপনি দেখাতে পাচ্ছেন? কিন্তু আমি তো আপনাকে স্পষ্ট নমুনা দেখাতে পাচ্ছি যে সজীব অজের জয়কে নিয়ে এসে পরিবারতন্ত্র তৈরি করার চেষ্টা করা হয়েছে। শেখ মুজিবের মেয়ে হিসেবে শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় একচ্ছত্র আধিপত্য করে গেছেন এবং সেইটা ফ্যাসিবাদটাকে এমনও করেছেন যে শেখ মুজিবের হাজার হাজার মূর্তি দিয়ে বাংলাদেশের মূর্তি দিয়ে ভরে ফেলানো হয়েছে। আমাদের বই খাতা, কাগজ কলম, টাকা সব জায়গায় মুজিব ছাপাই দিয়ে মুজিব আমাদেরকে মানে পিতা বানাই ছাড়বেন, এইরকম করা হয়েছে। ঠিক সেম জিনিসটা আমরা কি দেখি না বিএনপির মধ্যে? আমরা কি দেখতেছি না যে তারেক রহমানকে মানে মানে ওই ধারাবাহিকতা নিয়ে আসা হয়েছে, কিন্তু কি উনি ওনার বাবার এবং ওনার মায়ের আইডিওলজি গুলো কি ক্যারি করেছেন? উনি ক্যারি করেন না, কিন্তু তারপরে উনি ক্ষমতায় পাবেন কারণ উনি হচ্ছে রাজার ছেলে, রাজা। এই যে মানে পরিবারতন্ত্র জায়গার থেকে আমরা বেরোতে পারতেছি না। জুলাই সনদটা নিয়ে এত কেন কথা হবে? কারণ কথা হবে জুলাই সনদের ওয়ান অফ দ্য মেজর এটা হচ্ছে ক্ষমতাকে ভারসাম্য তৈরি করা। ক্ষমতা, রাষ্ট্রপতির কতটুকু ক্ষমতা থাকবে, একজন প্রধানমন্ত্রীর কতটুকু ক্ষমতা থাকবে, একজন সংসদীয় সংসদ সদস্যের কতটুকু ক্ষমতা থাকবে, সেই সব জিনিসগুলোকে লিমিট করার জন্য বিচার ব্যবস্থাকে হাত দিতে পারবে না, মানে সামরিক বাহিনী বা প্রশাসনকে হাত দিতে পারবে না। এই ক্ষমতাগুলোকে খর্ব করা হয়েছিল গণভোটের মাধ্যমে, কিন্তু সেটা তো ওনারা চান না। ওনারা তো চান হচ্ছে সেই একই জিনিস, সেই পরিবারতন্ত্র। সেই পরিবারতন্ত্রের জন্যই দেখা যাচ্ছে যে জাইমা রহমান যিনি 17 বছরে দেশে ঢোকেন নাই, ওনার প্রতি তো কোনো মুসলেকা ছিল না। উনি যে দেশে আসতে পারবেন না এরকম তো ছিল না। উনি আজ পর্যন্ত এসে কয়টা বক্তৃতা দিয়েছিলেন বা কয়টা রাজনৈতিক ইয়েতে উনি প্রেক্ষাপটে উনি হাল ধরেছেন বা নেতা হিসেবে কোন কোন কাজ করেছিলেন, আমি এরকম কি উদাহরণ দেখাতে পারবেন না। অথচ হঠাৎ করে তারেক রহমান ফেরত আসলেন, বোধহয় আরেকজনকেও সেই তৈরি করা হচ্ছে যে পরিবারতন্ত্র। আমরা এই পরিবারতন্ত্র থেকে বেরোতে পারতেছি না। আমাদের এই পরিবারতন্ত্র জায়গার থেকে যদি বেরোতে হয় তাহলে গণতন্ত্র, ওই যে ব্যাখ্যাটা দিচ্ছিলাম, গণতন্ত্র যেখান থেকে শুরু হয়েছিল ওই শুরুটাই তো ছিল হচ্ছে রাজতন্ত্র থেকে বের হয়ে আসতে হবে। এই জন্য তখনকার মানুষ গণতন্ত্র বানাইছিল। কিন্তু গণতন্ত্র বলে তো আমাদের দেশে আসলে গণতন্ত্র থাকতে পারে না। এখানে তো জামাত ইসলামীও আমি তাদের সমালোচনা করব, তারাও তো আমাদের সাথে বেইমানি করতেছে। তারা গণতন্ত্র নাম দিয়ে একটা ঢাকনা তৈরি করে করতেছে। আসলে তো ইসলাম ধর্মে কোনো গণতন্ত্র বলে কোনো শব্দ নাই। ইসলাম ধর্মে তৈরি আছে একদম পরিষ্কারভাবে, যদি আপনি ইসলামিক আইন মানেন, এখানে গণতন্ত্র বলে কোনো শব্দ নাই। এখানে কোনো শব্দে নাই যে এখানে সংসদ বসবে, এখানে শব্দ নাই যে এই সংসদীয় সিস্টেমে চলবে। এখানে যেটা মানে ইসলাম ধর্মে যেটা বলে সেটা হচ্ছে ধার্মিক আইনে চলবে, সুশাসন চলবে। এখানে দেয়া হবে হচ্ছে একজন পরিচালনা পর্ষদ, তাকে বলা হবে না যে সে হচ্ছে রাজা, সে হচ্ছে প্রধানমন্ত্রী, সে হচ্ছে রাষ্ট্রপতি, এরকম কোনো পদ নাই। তার মানে এই পদগুলোকে যারা জাস্টিফাই করেন সে তারাও তো সমালোচনার মধ্যে পড়বে। ডেফিনেটলি এই জায়গা থেকে মানে আমরা জাতিগতভাবে বেরোতে পারছি না বা ভৌগোলিক ভাবে বেরোতে পারছি না, আন্তর্জাতিক ভাবে এই মুহূর্তে বেরোতে পারছি না।